আসসালামু আলাইকুম। আমরা আজকে প্রোগ্রামিং পাইথনের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। দেরি না করে শুরু করি। আমি গত ক্লাসে কিছু প্রাথমিক জিনিস দেখাইছিলাম, তার সাথে আমি গ্রুপে 3টা ইউটিউব ভিডিও দিছিলাম ওইসব বিষয়ে। এখন আপনারা কি ওগুলা নিয়ে পাইথন ইনস্টল করছেন এবং পাইথন ইনস্টল করছেন? হ্যালো, আপনারা কি পাইথন এবং পাইথন ইনস্টল করছেন? আচ্ছা, যদি করে না থাকেন তাহলে করে ফেলবেন। আমি এরপর গুলা দেখাচ্ছি আপনাদেরকে। এটা পরীক্ষণ 1 ছিল, যেখানে একটা আমরা 1 নম্বর পরীক্ষণ করছিলাম গত ক্লাসে, যেখানে বলছি শুধু হ্যালো ওয়ার্ল্ড বাক্যটি প্রিন্ট করতে। আপনাদেরকে এরকম প্রশ্ন দিতেও পারে, মানে প্র্যাকটিক্যালে, যেখানে বলবে হ্যালো ওয়ার্ল্ড বাক্যটি মনিটরের পর্দায় প্রদর্শনের জন্য পাইথন প্রোগ্রামটি লেখো এবং এর ফ্লোচার্ট অঙ্কন করো। তাহলে এর পাইথন প্রোগ্রামটি কি? প্রোগ্রাম স্টার্ট, অ্যালগরিদম হচ্ছে এরকম: প্রোগ্রাম স্টার্ট, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, তারপর প্রোগ্রাম এন্ড। আর এটা ফ্লোচার্ট হচ্ছে স্টার্ট, তা প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এন্ড। এরপরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড বাক্যটি মনিটর পর্দায় প্রদর্শনের জন্য পাইথন একটি প্রোগ্রাম লেখো। পাইথন একটি প্রোগ্রাম লেখার জন্য আপনাদেরকে আমি পাইচার্মে নিয়ে যাচ্ছি, একটু আসবে। সেখানে এরকম প্রিন্ট বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডটা লেখা থাকলে আমরা যখন রান করব তখন এটা রান হবে। তারপর আচ্ছা, পাইচার্মটা ওপেন হচ্ছে। এখানে এটা আরেকটা ছিল, এর বাইরে আমি আপাতত এটাই আর কি। এখানে কি বলছে? প্রিন্ট বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। এটা যখন আমি প্রিন্ট করতে যাব, আমি যদি প্রিন্ট লিখি, print প্রিন্ট, তারপর বাংলাদেশ এডুকেশন বোর্ড। এখন এই লেখাটা প্রিন্ট বাংলাদেশ এডুকেশন বোর্ড, এটা একটা মানে কোড, যেখানে এই লেখাটা প্রিন্ট হবে। যখন আমি এখানে রান করব, এটা হচ্ছে রান বাটন, তখনই সরি 1 মিনিট, এটা না, কারেন্ট, হ্যাঁ, এটা যখন রান করব তখন এই বাংলাদেশ এডুকেশন বোর্ডটা এখানে প্রিন্ট হয়েছে। এটা হচ্ছে টার্মিনাল বা আউটপুট, এই লেখাটা এখানে প্রিন্ট হয়েছে। আমি এখানে যা লিখবো তা এখানে প্রিন্ট হবে। এটাই হচ্ছে পাইথন প্রোগ্রামের প্রথম ধাপ, মানে প্রথম অংশ হচ্ছে প্রিন্টের বিষয়টা। এরপরে আরেকটা আছে ফাংশন ব্যবহার করে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড বাক্যটি মনিটরের পর্দায় প্রদর্শন পাইথন প্রোগ্রাম লেখো। ফাংশন হচ্ছে একটা ছোট একটা শর্টকাট কির মতো, যেখানে আমরা যেটার মধ্যে কোনো কিছু যা লিখে থাকি সেগুলো অন্য জায়গায় যদি আমরা ব্যবহার করি, ওই শর্টকাট কিটাই শুধু আমরা ইউজ করব, যেটাকে বলে কল ফাংশন করব, তখন ওটা প্রিন্ট হবে। আচ্ছা, এখন এটা যদি পাইথনের মধ্যে আমরা যদি রান করি, এই জিনিসটা যেটা দেখাইছিলাম, এটা হচ্ছে এটা আমরা শো নামের একটা ফাংশন লিখছি, এটা একটা ফাংশন শো। এখন এটার মধ্যে আমরা কি লিখছি? প্রিন্ট আইটি জোন, এটা লিখলাম। আচ্ছা,
তারপর আমি যদি যে কোনোখানে যদি শুধু আমি এই শো শব্দটা ইউজ করি, মানে ফাংশনটা ইউজ করি, তখন আমি যদি রান করি তখন আমাকে আইটি জোন লেখাটা শো করবে, কারণ এই শো ফাংশনের ভিতরে তো এই আইটি জোন প্রিন্ট করা আছে। কারণ আমি যে কোনো জায়গায় যদি আমি এটা ইউজ করি তখন আমাকে এটা বলবে, এটা প্রিন্ট করে দেখাবে। তারপর এটার ফ্লো চার্ট হচ্ছে এটা ডিক্লেয়ার শো, মানে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, সেটার নাম হচ্ছে শো। তারপর বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড প্রিন্ট, তারপর কল শো এন্ড, এটা হচ্ছে ফ্লো চার্ট। এরপর প্রোগ্রাম নং 2, দুটি সংখ্যা ইনপুট নিয়ে যোগফল, বিয়োগফল, গুণফল ও ভাগফল নির্ণয়ের প্রোগ্রাম লেখো। খুবই সহজ জিনিস। দুটি সংখ্যার ইনপুট নিয়ে আমরা ইনপুট এ এন্ড বি, এগুলো হচ্ছে অ্যালগরিদম, অ্যালগরিদম মনে থাকা দরকার সাধারণত। ইনপুট এ এন্ড বি, যেটার ফ্লো চার্ট এবং অ্যালগরিদম এক অপরের পরিপূরক বলতে গেলে। তা আপনারা যখন অ্যালগরিদম লিখবেন তখন ফ্লো চার্টের কথাও মাথায় রাখবেন। তাহলে প্রথম স্টেপ 1 হচ্ছে স্টার্ট, স্টেপ 2 হচ্ছে ইনপুট এ এন্ড বি। তাহলে স্টেপ 1 হচ্ছে এখানে স্টার্ট ফ্লো চার্টে, স্টেপ 2 হচ্ছে ইনপুট এ এন্ড বি। এখন ফ্লো চার্টের ক্ষেত্রে আমরা এই স্টার্ট এবং এন্ড কে আমরা এই উপবৃত্তাকার চিহ্নে প্রকাশ করে থাকি, আর ইনপুট অংশ বা প্রসেস অংশকে আমরা এরকম স্কয়ার এর মধ্যে লিখে থাকি। তারপর প্রিন্ট প্রিন্ট করার জিনিসটাকে, মানে যে প্রিন্ট ওই প্রসেসটা আমরা যে প্রিন্ট করব সেটা আমরা সামান্তরিকের মধ্যে লিখে থাকি, মানে সামান্তরিক আয়তক্ষেত্র সামান্তরিক যেটা আছে এই সামান্তরিকের মধ্যে। তাই এটা একটু ব্যাকা। তো add a and b to store in sum is equal to a plus b, এইটা হচ্ছে প্রসেসের মধ্যে পড়তেছে। প্রসেসের মধ্যে সাম সমান a plus b, তারপর ডিফারেন্স মানে হচ্ছে বিয়োগ a minus b, annual মানে মাল্টিপ্লাই, তাহলে a into b, তারপর ডিভিশন হচ্ছে a divided by b। এগুলা এক একটা ধাপ। তারপর 7 নম্বর হচ্ছে প্রিন্ট এগুলো প্রিন্ট করবে, এগুলো যেগুলো লিখছি এগুলো প্রিন্ট করবে। তারপর এন্ড। এখন কোডের ক্ষেত্রে আসলে কি হবে, কোডের ক্ষেত্রে আসলে আমরা প্রথমে ডিফাইন করব এ এবং বি, দুটাকে আগে ডিফাইন করতে হবে। তাহলে এ সমান ইন্টিজার, এটা ইন্টিজার নাম্বার হতে হবে, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। ইনপুট এন্টার দ্য ফার্স্ট নাম্বার, তারপর ইন্টিজার ইনপুট এন্টার দ্য সেকেন্ড নাম্বার। আমি কি এখানে কোনো কোড লিখে রাখছি? হ্যালো না, এটা না। আচ্ছা আমি এখানে লিখে নিই। আচ্ছা এই কোডটা আমি আপনাদের এখানে শো করাচ্ছি কিভাবে শো করব। প্রথমে এ লিখবো, এ ইকুয়াল টু, এটা ইন্টিজার হবে, ইন্টিজার। তারপর কি বলছে এখানে, ইনপুট, যেহেতু আমি এটা ইনপুট করব এই কারণে ইনপুট ইনপুট এন্টার এন্টার কি বলছে, এন্টার দ্য ফার্স্ট নাম্বার। আচ্ছা এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার ফার্স্ট নাম্বার এখানে ইনপুট করতে হয়েছে। ঠিক সেম জিনিস আমি বি এর জন্য লিখবো, বি, এটা হবে সেকেন্ড নাম্বার। এরপর কি করতে বলছে, এরপর আমরা ওই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো লিখবো। এখন এখানে sum ইকুয়াল টু a প্লাস বি এরকম দিলাম। তারপর ডিফারেন্স ডিফারেন্স ইকুয়াল টু a মাইনাস বি দিলাম। তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু a ইন্টু বি। তারপর ডিভিশন ডিভিশন ইকুয়াল টু a ডিভাইডেড বাই বি। এতটুকু করলাম। এরপরে এগুলো তো কাজ করবে, দেখি এগুলো আমাকে শো করতে হবে না,
শো করানোর জন্য আমরা কি ইউজ করি? প্রিন্ট ইউজ করি। এর আগে আমরা এই প্র্যাকটিক্যাল দেখলাম শো করার জন্য আমরা প্রিন্ট ইউজ করি। তো প্রিন্ট, এগুলো প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট দিই এখন, PRI প্রিন্ট। এখন কি প্রিন্ট করব? এই যেহেতু আমরা এই ভ্যালুটা প্রিন্ট করব, তা আমরা শুধু লিখবো যে সাম। এখন ওটা কিসের সাম? আমি এমনি লিখে দিই SUM সাম। তো সাম ইজ ইকুয়াল টু 1 মিনিট, এটা এরকম হবে, হ্যাঁ, SUM সাম। তারপর এখানে কমা দিয়ে ওটা কিসের? সামের। সামেরটা আমি প্রিন্ট করব। তারপর সেম প্রিন্ট, আবার প্রিন্ট। এবার কি হবে? এবার হবে বিয়োগ। বিয়োগ হলে সাবট্রাকশন, সাবট্রাকশন কমা DIF ডিফারেন্স। এটা ডিফারেন্সটা এখানে শো করাবে। তারপর হচ্ছে কি দিলাম, আচ্ছা কমা হবে, হ্যাঁ। তারপরটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। তো মাল্টিপ্লিকেশনের জন্য MUL মাল্টিপ্লিকেশন, এখানে একটু ভুলে গেছি, হ্যাঁ। এরপর আমি এখানে কমা দিয়ে এটা কোনটা দেখাবে? MUL এটা দেখাবে, এটা শো করবে। এই জন্য আমি এটা এখানে লিখে দিলাম। কোনটার জন্য কোনটা এখানে কমা দিয়ে আমরা চিহ্নিত করে থাকি প্রিন্টে। তারপরটা কি? তারপরটা ডিভিশন। ডিভিশনের জন্য কি লিখতে হবে? ডিভাইড, ডিভিশন, ডিভিশন, ডিভিশন এখানে হবে DIV, হ্যাঁ। এখন এতটুকু পর্যন্ত হয়ে গেল, আর কিছু নাই এখানে। এরপর যদি আমি রান করি, আমাকে ফার্স্ট নাম্বার কি জিজ্ঞেস করছে? আচ্ছা আমি ধরলাম প্রথম নাম্বারটা হচ্ছে 10, ঠিক আছে। আমি আবার এন্টার দিলাম, এ বলছে এন্টার দ্য সেকেন্ড নাম্বার। সেকেন্ড নাম্বার ধরলাম 5, ঠিক আছে, 5 দিলাম। এখন যদি দিই, সাম হবে 15, 10-এর সাথে 5 যোগ করলে 15, বিয়োগ হবে 10 থেকে 5 গেলে 5, আর 10-এর সাথে 5 গুণ করলে 50, তারপর 10-কে 5 দ্বারা ভাগ করলে 2। দেখছেন? এটা হচ্ছে প্রোগ্রামিং। আমি এই লেখাটা লিখলাম, আর আমাকে বলছে দুইটা সংখ্যা লিখতে, তারপর ওগুলা ওরাই করে দিচ্ছে কাজ, হিসাবের কাজটা ওরাই করে দিচ্ছে। কারণ আমি এখানে ওদেরকে কোনটার জন্য কি করতে হবে বলে দিলাম। এটাই হচ্ছে পাইথন প্রোগ্রামিং এর অংশ। আশা করি সবাই বুঝছেন। এরপর বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, একই বিষয়। একটু আগে যে ম্যাথমেটিক্যাল জিনিসটা দেখাইলাম আপনাদেরকে, এইটাও একটা ম্যাথমেটিক্যালের মতো। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? সবখানে শুধু সূত্র বসালে হয়ে যায়, আর কিছু না। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। এখন আর স্কয়ারের বিষয়টা হচ্ছে পাইথন আবার স্কয়ার বোঝে না, ওকে বলে দিতে হয় কয়বার গুণ করতে হবে। এই জন্য পাই সংখ্যাটা গুণ আর, আবার গুণ আর, এই আর দুইবার আর, মানে আর স্কয়ার মানে তো দুইবার আর এর সাথে আর গুণ। এই কারণে আমরা দুইবার গুণ করতে হবে, দুইবার দেখাই দিতে হবে। কোডও এরকম, ইম্পোর্ট ম্যাথ, তারপর আর ইজ ইকুয়াল টু ফ্লোট। এটা যেহেতু ফ্লোট হবে, দশমিক থাকতে পারে, এই কারণে ফ্লোট। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, INT, এখানে দেখছেন যে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, আর ফ্লোট মানে হচ্ছে দশমিক সংখ্যা, মানে দশমিক সংখ্যা প্রকাশ করার জন্য ফ্লোট ব্যবহার করে থাকি। এরপর এন্টার দ্য রেডিয়াস মানে ব্যাসার্ধ কত। তারপর আমরা ওই সচরাচর যে ম্যাথের সূত্রটা ব্যবহার করি সেটাই, এরিয়া ইজ ইকুয়াল টু ম্যাথ ডট পাই আর স্কয়ার। এখানে ম্যাথ ডট কেন বলছে? ম্যাথ হচ্ছে যেহেতু এটা একটা ম্যাথমেটিক্যাল বিষয়, এই জন্য ম্যাথ ডট ইউজ করছে। তারপর প্রিন্ট সার্কেল এরিয়া, ওই এরিয়া অংশটা এখানে বসবে। এন্টার রেডিয়াস 8 এত। এখন এটা যদি আমি এখন প্রোগ্রামের মাধ্যমে দেখাই, অলরেডি এখানে আছে একটা, আমি ধরলাম আমি এটা কেটে দিলাম, এন্টার রেডিয়াস RADIUS। এর আগে আমাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ইম্পোর্ট।
ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট ম্যাথ, ইম্পোর্ট ম্যাথ ইম্পোর্ট করতে হবে। এরপর আর আর ইজ ইকুয়াল টু ফ্লোট, এন্টার রেডিয়াস, আচ্ছা এটা আর ধরলাম আমি, এটাকে আর ধরতে হবে, আর ইজ ইকুয়াল টু, এটা ফ্লোট হবে, ইন্টিজার না, যেহেতু দশমিক সংখ্যা, এফ এল ও, এইটা হচ্ছে ফ্লোট। তারপর এখানে এগুলো কিছু হবে না, এখানে হবে এরিয়া, হবে ম্যাথ ডট পাই ডট আর ইন্টু আর। তা আমি এখানে এরিয়া দিলাম, এরিয়া, তারপর ম্যাথ ডট পাই, আছে পাই আর আর এখানে আমি শিওর না পাই ওরা পাই হিসাবে তো হয় কিনা, আচ্ছা আপাতত দেখি, নাহলে আমরা তো ওইটা লিখবো 3.1416টা। তারপর প্রিন্ট করতে বলছে, প্রিন্ট করব সার্কেল এরিয়া, তা এতটুকু গাড়ি দিই, প্রিন্ট এরিয়া দিলাম, এটাও এরিয়া দিলাম, বেশি কিছু লিখতেছি না আমি। এবার আমি যদি এটা রান করি, আমাকে রেডিয়াস 8 দিলাম, হ্যাঁ আসি গেছে। তাহলে আমরা এখানে শুধু পাই লিখলে হয়ে যায়, পিআই মানে পাই। তাহলে এরিয়া 201.06, এখানে যেটা আসছে দেখছেন মিলে গেছে। এটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং এর ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলা। এরপরে আছে ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা ওই একই বিষয়, বৃত্তের ক্ষেত্রফল যেমন, ত্রিভুজের ক্ষেত্রফল এইভাবে আপনারা লিখবেন। তারপর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আছে, তারপর সেন্টিগ্রেড তাপমাত্রা, ফারেনহাইট রূপান্তর প্রোগ্রাম, এগুলো সব সূত্রের মাধ্যমে হয় সাধারণত, সূত্র ছাড়া আর কিছু না। তারপর ফারেনহাইট তাপমাত্রা, সেন্টিগ্রেড রূপান্তর একই বিষয়। এখন মৌখিক প্রশ্ন কি আসতে পারে এখান থেকে? মেশিন ল্যাঙ্গুয়েজ কাকে বলে? যে ভাষায় সমস্যা সমাধানের জন্য বাইনারি সংখ্যা দুইটা থাকে, 0 এবং 1, 0 1 ব্যবহার করে নির্দেশ সাজিয়ে প্রোগ্রাম রচনা করা হয়, তাই মেশিন ল্যাঙ্গুয়েজ বলে। কয়েকটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ উদাহরণ দাও তো। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কয়েকটি, হচ্ছে বেসিক, তারপর ফরট্রান, সি++, জাভা, ওরাকল, প্যাসকেল, এডিএ, তারপর কোবল ইত্যাদি। এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে এগুলো কম্পিউটার বুঝতে পারে বা মেশিন বুঝতে পারে, মানুষ না, এগুলো মেশিনের জন্য। আপনাদের দ্বিতীয় সেমিস্টারে প্রোগ্রামিং সিটা আছে, এই সিটা, এটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, বুঝছেন? তারপর অ্যালগরিদম বলতে কি বোঝায়? কোনো সমস্যা সমাধানের যৌক্তিক ক্রমানুযায়ী ধাপসমূহকে লিখিত রূপকে অ্যালগরিদম বলে, যেটা এখানে দেখাইছি, এটা হচ্ছে অ্যালগরিদম। যৌক্তিক হইতে হবে, কোনো সমস্যা সমাধানের যৌক্তিক ক্রমানুযায়ী ধাপসমূহকে লিখিত রূপকে অ্যালগরিদম বলে। তা ফ্লোচার্ট কি? ওই সমস্যাগুলা ধাপসমূহ চিত্রভিত্তিক রূপকে ফ্লোচার্ট বলে, এগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করতেছি, সেটা হচ্ছে ফ্লোচার্ট। তারপর অ্যাসেম্বলার বলতে কি বোঝায়? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করার জন্য যে অনুবাদক ট্রান্সলেটর ব্যবহার করা হয়, তাই অ্যাসেম্বলার। ইন্টারপ্রিটার কি? যে অনুবাদক প্রোগ্রাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামের সোর্স কোডকে লাইন বাই লাইন বা এক লাইন করে মেশিন ল্যাঙ্গুয়েজ রূপান্তর করে, কোনো ভুল থাকলে তা সংশোধন করে পরবর্তী লাইনে কাজ করে, তাকে ইন্টারপ্রিটার বলে। এখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কথা বলছে, এটা হচ্ছে এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। পাইথনও একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এগুলো কি করছে? কোডকে লাইন বাই লাইন মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, কোনো ভুল থাকলে তার সংশোধন করে। এখন কোনো ভুলের কথা কেন বলছে? এখন ধরেন আমি এখানে দেওয়ার কথা এরিয়া, হয়ে গেছে রিয়া, এখানে অলরেডি একটা লাল আন্ডারলাইন করে দিছে। আমি যদি এখানে রান করি, দিলাম আমি 8, কিন্তু হবে না, কারণ এখানে এটা ভুল আছে, আমি ওকে ডিফাইন করি নাই, অলরেডি বলেছি নেম এরর, এই নেম রিয়াটা ইজ নট ডিফাইন্ড, ডিড ইউ মিন এরিয়া, আমাকে বলেও দিছে, আমি কি এরিয়া বোঝাতে চাচ্ছি? এটা এই ছোটখাটো প্রবলেম গুলাও ডিফাইন করে মানে দেখাই দিবে। তারপর পাইথনে ব্যবহৃত কিওয়ার্ড সংখ্যা কত? পাইথন ভার্সন 3 মোট 33টি কিওয়ার্ড ব্যবহৃত হয়, এটা মুখস্থ রাখবেন, 33টি কিওয়ার্ড ব্যবহৃত হয়।
তারপর ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে কম্পিউটার মেমোরির যে শেষ নির্ধারিত জায়গা, স্পেস, যেখানে বিভিন্ন মান জমা করে রাখা হয়। জমা মানে কিরকম? এইখানে আর একটা আমি ভেরিয়েবল নিছি, এই আর, আমি যে এখানে এন্টার দ্য রেডিয়াস দিছি, আমি যখন 8 লিখছি, ওই 8 সংখ্যাটা এই আর এর ভিতর জমা হয়ে আছে, এই ভেরিয়েবলের ভিতর জমা হয়ে আছে। এটাকে ভেরিয়েবল বলতেছে। ভেরিয়েবল তৈরি করা মানে কম্পিউটার মেমোরিতে একটা নির্দিষ্ট স্পেস সঞ্চয় করে রাখা। কোনো ভেরিয়েবল কি ধরনের ডাটা রেকর্ড বা স্টোর করবে সেটা ওই ভেরিয়েবলের উপর নির্ভর করে। মাল্টিপল ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট বলতে কি বোঝায়? এই মাল্টিপল ভেরিয়েবল বলতে এখানে একই লাইনে একাধিক ভেরিয়েবল ডিক্লারেশন পদ্ধতিকে মাল্টিপল ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট বলে। যেমন আমার একটা সংখ্যা আছে যেটার আমার 3 বার লাগতেছে, এখন 3 বার লাগতেছে, সংখ্যাটার মানও সমান, তাহলে আমি একসাথে তিনটা লিখতে পারতেছি। a is equal to b, মানে a এর যে মানটা সেটা b, b এর যে মানটা সেটা c, c এর মান 10, মানে 10 সংখ্যাটা c তেও যত, b তেও তত, a তেও তত। এই জন্য এটাকে মাল্টিপল ভেরিয়েবল বলছে। আবার এরকমও করা যায়, a, b, c এক লাইনে বলা যায়, মানে a এর মান হচ্ছে 10, b এর মান 20, c এর মান হচ্ছে মাহি। ঠিক আছে, এরকম। পাইথনের ডাটা টাইপ কত প্রকার ও কি কি? পাইথনের ডাটার মান ও ধরন ও মেমরি স্পেস সংখ্যার ভিত্তিতে 5 ধরনের স্ট্যান্ডার্ড ডাটা টাইপ রয়েছে: নম্বরস, স্ট্রিং, লিস্ট, টাপল, ডিকশনারি। এগুলো হচ্ছে পাইথনের ডাটা টাইপ। আমরা নম্বর নিয়ে কাজ করছি একটু আগে, ক্ষেত্রফল বা সূত্র ব্যবহার করে। স্ট্রিং হচ্ছে কোনো লেখা, এর পরগুলো সাধারণত এরকম। স্ট্রিং হচ্ছে মানে আমরা এইখানে সি ইজ ইকুয়াল টু মাহি কেন বলছে? মাহি তো একটা শব্দ বা একটা নাম, এটা হচ্ছে স্ট্রিং এর পর্যায়ে পড়ে মাহিটা। লিস্ট, টাপল, ডিকশনারি এগুলো পরে আসতেছে। উদাহরণসহ অপারেটর ও অপারেন্ডের সংজ্ঞা লেখো। যেসব বিশেষ চিহ্ন বা সিম্বল ব্যবহার করে ডাটা, ভেরিয়েবল বা এক্সপ্রেশনের উপর গাণিতিক, তুলনামূলক বা যৌক্তিক কার্য সম্পন্ন করা হয় তাদেরকে অপারেন্ড বা অপারেটর বলে। না, এখানে কি বললো, এই ভুল হয়ে গেছে, এটা অপারেন্ড না, এটা অপারেটর হবে। এখানে আপনারা খেয়াল করবেন, এটা অপারেটর হবে, এগুলোকে অপারেটর বলে। আর অপারেন্ড কি? যেসব ডাটা, ভেরিয়েবল, এক্সপ্রেশন উপর কাজ করে তাদেরকে অপারেন্ড বলে। সিম্বল মানে আমি বলতে চাচ্ছি এখানে এই গুণ চিহ্ন, এটা হচ্ছে অপারেটর। আর যাদের উপর কাজ করতেছে মানে আর, এখানে দুইটা আর গুণ করতেছে, মাঝখানে অপারেটর, এগুলো হচ্ছে অপারেন্ট। আর এগুলো হচ্ছে অপারেন্ট। ঠিক আছে। উদাহরণ এক্স প্লাস ওয়াই, এক্স এবং ওয়াই হলো অপারেন্ট, প্লাস হচ্ছে অপারেটর, এখানে বলে দিয়েছে। অ্যারিথমেটিক অপারেটর কয় ধরনের? অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে 7 ধরনের, যেগুলো হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তারপর মডিউলাস, এটাকে মডিউলাস বলে। অন্যরা পার্সেন্টেজ হিসেবে জানেন। মডিউলাস মানে হচ্ছে এটা ভাগশেষ আছে না, ভাগ করার পর যেসব ভাগশেষ থাকে এটাকে ভাগশেষ হিসেবে এটা ব্যবহার করা হয়, মডিউলাস বলে এটাকে। তারপর এটা হচ্ছে ডাবল কি বলে এটাকে, আমার ঠিক এখন মাথায় আসছে না, এটা থিওরিতে আছে, থিওরি পাওয়ার সময় দেখাবো আমি আপনাদেরকে। এই দুইটা জিনিস একটা বলে, আপাতত এখন আমার মাথায় আসতেছে না, একটু সামনে আমি দেখাবো। অ্যাসাইনমেন্ট অপারেটর কাকে বলে? কোনো এক্সপ্রেশন বা ভেরিয়েবলের মানকে অপর কোনো ভেরিয়েবলের মান হিসেবে নির্ধারণ করার জন্য যে ধরনের অপারেটর ইকুয়াল ব্যবহার করা হয় তাদেরকে অ্যাসাইনমেন্ট অপারেটর। এই ইকুয়াল চিহ্নটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, আমি কোনো মান অ্যাসাইন করতেছি, মানে এখানে যে আমি এরিয়া একটা ধরেন ভেরিয়েবল, ইকুয়াল দিয়ে আমি ওই যে এখানে আমি 8 লিখছি, 8টা এখানে হিসাব হয়ে এখানে অ্যাসাইন হয়েছে, কার উপর অ্যাসাইন হয়েছে? এরিয়া, এটা উপর অ্যাসাইন হয়েছে ইকুয়ালের মাধ্যমে। এখন আমি যখন প্রিন্ট করতে যাব তখন আমি এরিয়া লিখছি, এরিয়ার যে মানটা পাইছে সেই মানটা আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে, এটাকে অ্যাসাইন বলে। তারপর রিলেশনাল অপারেটর বলতে কি বোঝায়? যেসব অপারেটর দুটো অপারেন্ডের মধ্যে তুলনা বা বিভিন্ন রকম সম্পর্ক, ছোট বড়, ছোট বা সমান, এগুলা ইত্যাদি লজিক বোঝানোর জন্য ব্যবহৃত হয় তাদেরকে রিলেশনাল অপারেটর বলে, মানে কি কার থেকে ছোট কার থেকে বড় এরকম। লজিক্যাল অপারেটর বলতে কি বোঝায়? যেসব অপারেটর লজিক্যাল অপারেশন, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট, এগুলো আপনারা থিওরির সময় বুঝবেন। এগুলাও যৌক্তিক ধরা হয়, মানে যৌক্তিক গুণ, যৌক্তিক যোগ, যৌক্তিক
বিপরীতমূলক কাজ, এগুলো কিন্তু নর্মাল কোনো ম্যাথমেটিক না, এই জন্য এগুলোকে না, এগুলোর আগে লজিক্যাল বলতেছে। সম্পন্ন কাজে ব্যবহৃত তাদেরকে লজিক্যাল অপারেটর বলে। আচ্ছা, এরপর আসছে পরীক্ষণ 2 কি আছে? ব্রাঞ্চিং স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রাম তৈরি ও এক্সিকিউট করা। ব্রাঞ্চিং স্টেটমেন্ট, হ্যাঁ। এখন প্রথম 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম লেখো, এটাকে ব্রাঞ্চিং স্টেটমেন্ট বলতেছে। আমি মনে হয় একটা কোড আছে আমার অলরেডি, ব্রাঞ্চিং, এই তো আছে তো, এটা হচ্ছে একটা ব্রাঞ্চিং কোড। এখন এখানে কি দেখাচ্ছে দেখেন, নম্বর ইকুয়াল টু ফ্লোট, ফ্লোট তো আপনারা জানেন দশমিকের জন্য ব্যবহৃত হয়। এন্টার এ নাম্বার, একটা নম্বর অ্যাড করো। তারপর বলছে কি ব্রাঞ্চিং স্টেটমেন্টস টু চেক ইফ দ্য নাম্বার ইজ পজিটিভ, নেগেটিভ অর জিরো। তার মানে এই প্রোগ্রামটা কিসের জন্য, মানে আমি যে নাম্বারটা দিব সে নাম্বারটা কি পজিটিভ নাকি নেগেটিভ নাকি জিরো। এখানে বড় ছোটর বিষয়টা দেখতেছে। নাম্বারটা যদি 0 থেকে বড় হয় তাহলে সেটা কি হবে, পজিটিভ হবে। নাম্বারটা যদি 0 থেকে ছোট হয় তাহলে নাম্বারটা নেগেটিভ হবে। আর যদি নাম্বারটা এই দুইটা সত্যই না, মানে 0 থেকে বড় না 0 থেকে ছোটও না, তাহলে এই এলস সত্যটা আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে তার মানে নাম্বারটা জিরোই। এখানে যে প্রোগ্রামটা সেটা হচ্ছে আরেকটা, এখানে হচ্ছে 3টি সংখ্যার মধ্যে কোনটি বড় এটা এখানে প্রিন্ট করতে বলছে। আচ্ছা, আমি আগে এটা আপনাদেরকে দেখাই। প্রথমে 3টা ইনপুট নিব, এটার মতো সেম এখানে 3টা ইনপুট লাগতেছে না আসলে, এই কারণে 3টা ইনপুট এ বি সি নিব। তারপর নিব, এটা হচ্ছে এটা অ্যালগরিদম, কিন্তু যদি এ সংখ্যাটা বি থেকে বড় হয় তাহলে দেখতে হবে এ সংখ্যাটা সি থেকে বড় কিনা। যদি এ সংখ্যাটা সি থেকে বড় হয় তার মানে বুঝবো যে এ হচ্ছে বড়। আর যদি না হয় তাহলে সি সি তাহলে এর থেকে বড়। এবার তাও দেখতে হবে যে বি কি সি থেকে বড় নাকি। বি যদি সি থেকে বড় হয় তাহলে বি হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। এটাও যদি না হয় তাহলে ধরা হবে যে সিটাই সবচেয়ে বড় সংখ্যা। এন্ড এটা হচ্ছে এটার ফ্লো চার্ট। ইনপুট এ যদি কি বি থেকে বড় হয়, ইয়েস হলে এ, যদি সি থেকে বড় হয় ইয়েস, তাহলে এ বড়। আর যদি বি যদি এ থেকে বড় হয় তাহলে দেখতে হবে বি সি থেকে বড় কিনা। বি যদি সি থেকেও বড় হয় তাহলে বি হচ্ছে ম্যাক্সিমাম। এর কোনোটাই যদি না হয়, এটাও নো এটাও নো, তাহলে সিটাই হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। এটা এন্ড, অনেক ইজি। আর এটা হচ্ছে এটার কোড, পাইথন কোড। 3টি সংখ্যা আমরা নিব, ইনপুট হিসেবে নিব, ইন্টিজার হিসেবে। তারপরে শর্তগুলো আমরা ব্যবহার করব। ইফ এ গ্রেটার দেন বি, ইফ এ গ্রেটার দেন সি, প্রিন্ট এ লার্জেস্ট, এলস প্রিন্ট সি ইজ দ্য লার্জেস্ট। আবার দেখতে হবে বি সি থেকে বড় কিনা, এটা শর্তটা দিব, তাহলে বি লার্জেস্ট, না হয় সি লার্জেস্ট। আউটপুটটা এরকমই আসবে। এটা রান করে। আচ্ছা, এখন এখানে আমি এটা ইউজ করি নাই, আমি এটা ইউজ করছি। এখানে দেখেন, আমি যদি এটা রান করি, আমার বলছে একটা নাম্বার দিতে, আমি 5 দিলাম, 5 এটা পজিটিভ নাম্বার, বলছে দ্য নাম্বার 5 ইজ পজিটিভ। আমি যদি আবার রান করি, -5 দিই, তাহলে দ্য নাম্বার -5 ইজ নেগেটিভ, নেগেটিভ বলছে। আমি যদি এবার রান করি 0 লিখি, তা দ্য নাম্বার 0 ইজ 0। বুঝছেন? এরপর এখন আপনারা করবেন আপনাদের পাইথনে প্র্যাকটিস করে দেখবেন হয় কিনা। আমি তো এইখানে একটা দেখাইলাম। এটাকে ব্রাঞ্চিং বলে সাধারণত। কে কার থেকে বড়, কোন সংখ্যাটা পজিটিভ কোন সংখ্যাটা নেগেটিভ, এগুলাই হচ্ছে ব্রাঞ্চিং সিস্টেমের উদ্দেশ্য। তারপর হচ্ছে একটি সংখ্যা ইনপুট নিয়ে জোড় বিজোড় নির্ণয় করার প্রোগ্রাম। আচ্ছা, কোন সংখ্যা জোড় নাকি বিজোড় সেটা নির্ণয় করার জন্য এটা ব্যবহার করব আমরা। এটা কিভাবে ব্যবহার করব? সাধারণত জোড় সংখ্যা হলে কোনো ভাগশেষ থাকে না। 2 দিয়ে যদি আমরা কোনো সংখ্যাকে ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকে না। আর যদি ভাগশেষ থাকে তাহলে সেটা বেজোড় সংখ্যা। এখানে এটাই বলছে ফ্লো চার্টে। একটা নম্বর আমি ইনপুট দিলাম, নম্বরটা যদি 2 দ্বারা ভাগ করি, যদি ভাগশেষ থাকে তাহলে এটা অড নম্বর, তার মানে বেজোড় সংখ্যা। আর যদি ভাগশেষ না থাকে তাহলে ইভেন নম্বর। এটা হচ্ছে এরকম। এখন এটা এটা আমি একটু আপনাদেরকে দেখাই।
রান করে আগের মতোই ম্যাথ, এটা ইন্টিজার হবে INT, ইন্টিজার রাখলাম, এন্টার, এন্টার নাম, আমি নাম দিলাম, এন্টার নাম। তারপর এখানে কি বলছে, নাম ইজ ইকুয়াল টু, আচ্ছা এর আগে একটা আমাকে ডিফাইন করতে হবে। ডিফাইন গেটস আমি আর লিখছি না, আর না, আমি এখানে কি দিল, আচ্ছা আমি এন দিলাম, এটা এন, শুধু এন। এখন এখানে ইফ, এখন এখানে ইফ এলস একটা বিষয়, ইফ এবং এলস মানে যদি, হয়তো, যদি না হয়। এখন ইফ দিলাম, ইফ ইফ এন ইউ, ইফ এন পার্সেন্টেজটা কোথায়, হ্যাঁ পার্সেন্টেজ 2, যদি যে সংখ্যাটা আমি এন্টার দিব সেটা যদি ভাগশেষ থাকে তাহলে এটা হবে অড নাম্বার। প্রিন্ট, প্রিন্ট অড নাম্বার। এরপর এলস প্রিন্ট, যদি এটা ভাগশেষ না থাকে তাহলে সেটা হবে ইভেন নাম্বার। ঠিক আছে, তারপর আর কিছু আছে না, আর কিছু প্রিন্ট করবে না, এটা নাই, এতটুকুই। এখন আমি যদি রান করি, আমি যদি এখন 5 দিই, 5 এটা বেজোড় সংখ্যা, অড নাম্বার। ঠিক আছে, আমি যদি এটা আবার রান করি, যদি 6 লিখি, ইভেন নাম্বার। কেন হয়েছে এটা, এটার মাধ্যমে চেক করছে 2 দ্বারা ভাগ যায় কিনা, ভাগ গেলে এটা ইভেন নাম্বার, আর ভাগ যদি মানে ভাগ তো যাবে, ভাগশেষ থাকে কিনা, ভাগশেষ না থাকলে ইভেন নাম্বার, ভাগশেষ থাকলে অড নাম্বার। আর এটা কেন হয়েছে, এটা মেইন রিজন হচ্ছে এটার জন্য, ইন্টিজার, আমি এখানে ইন্টিজার দিলাম, খেয়াল করছেন। আমি যদি এখানে ফ্লোট দিতাম তাহলে এটা কাজ হতো না, ফ্লোট তো দশমিক সংখ্যাও নেয়, ইন্টিজার কিন্তু দশমিক সংখ্যা নেয় না, এই কারণে। আচ্ছা বাকিগুলো এরকম, একটি সংখ্যায় ইনপুট নিয়ে ধনাত্মক ঋণাত্মক নির্ণয় করার প্রোগ্রাম, মানে পজিটিভ নাকি নেগেটিভ, ওই যেটা আমি এইমাত্র দেখাইলাম, এটাই 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 হচ্ছে আপনার একটু মাইক্রোফোনটা অফ করে দিলে ভালো হয়। হ্যাঁ যারা একটু একটু মোড করে রাখেন। আচ্ছা এরপর ফাংশন ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রোগ্রাম। ফাংশনের কথা তো আপনাদেরকে আমি আগে বললাম, এটা শর্টকাট কির মতো, ওইটার ভিতর যা কিছু থাকবে ওটা অন্য জায়গায় ব্যবহার করলে কাজ করবে। আচ্ছা এর আগে অ্যালগরিদমটা দেখি। অ্যালগরিদম হচ্ছে স্টার্ট, ইনপুট 3 সাইডস অফ ট্রায়াঙ্গেল, মানে ত্রিভুজের তিনটি বাহুর মান বসাতে হবে। তারপর ইফ, ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তো ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রথমে ইফ a plus b greater than c and b plus c greater than a এবং a plus c greater than b হয়। এটা একটা শর্ত, যদি এর সাথে b যোগ করে যদি c থেকে বড় হয় এবং b এর সাথে c যোগ করে যদি a থেকে বড় হয় এবং a এর সাথে c যোগ করে b মানে সংখ্যাটা যদি b থেকে বড় হয়, তবে আমি ওই ক্ষেত্রফলের সূত্রটা ব্যবহার করতে পারবো, অন্যথায় এটা ত্রিভুজ হবেই না, ক্ষেত্রফল আসবে না, ত্রিভুজই হবে না, শর্ত। তাহলে s is equal to a plus b plus c divided by 2, তারপর এরিয়া মানে ক্ষেত্রফল s into s minus a, এটা হয়তো আমরা জানেন সূত্রটা, s into s minus a into s minus b into s minus c। print area as triangle is not possible, এই যেটা বলছিলাম, অন্যথায় এখানে যে কোনো একটা শর্ত যদি না মানে তাহলে এইটা প্রিন্ট করবে ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল, বিষয়টা হচ্ছে এটা।
এখন এখানে এই SART যেটা দিছে এটা মানে হচ্ছে কি জানেন, এটা হচ্ছে রুট আছে যে রুট আওয়ার, এই রুট আওয়ার এটাকে SART দিছে এখানে সার্ট SART বলে এটাকে। এরিয়া এখানে সূত্র যেটা দেখছেন আপনারা। তাহলে এখন এটা কোড কেমন হবে, ইম্পোর্ট ম্যাথ, আমরা ট্রায়াঙ্গেল এরিয়া যেটা আছে সেটা ডিক্লারেশন করব, মানে এটা একটা ফাংশন ট্রায়াঙ্গেল এরিয়া। এখন তিনটার জন্য এ বি সি তিনটার জন্য আমরা ইনপুট এন্টার দ্য ফার্স্ট, এন্টার দ্য সেকেন্ড, এন্টার দ্য থার্ড, মানে ত্রিভুজের তিন বাহু মান বসাতে ইনপুট করতে বলছে। আমি আমি কি এটা দিছি এখানে, আমি মনে হয় এখানে ইউজ করি না এটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপর ইফ যেটা ওই শতটা বসাবো, তারপর এরিয়া ম্যাথ এত ট্রায়াঙ্গেল এরিয়া। এখন দেখেন এগুলো সবগুলো আগের মতো, এগুলো সবগুলো ব্যবহার করব এলস ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল। সবশেষে কি ইউজ করব, ওইটা যে এখানে এই ফাংশনের ভিতরে এগুলো এগুলো কাজ করবে। এখন আমি যে কোনো জায়গায় হয়তো অনেক সময় কি হয়, অনেক বড় একটা কোড করতে হয়, আমি হয়তো একটা কোডের মধ্যে ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল ব্যবহার করতে পারি। তখন আমি কি করব, তখন তো অনেকগুলা সমস্যা হবে। তখন এই ফাংশনের কাজটা আসে, আমি এই ট্রায়াঙ্গেল এরিয়ার ভিতর আমি ত্রিভুজের কোডগুলা ব্যবহার করব। তখন আমি ট্রায়াঙ্গেল এরিয়ার ফাংশনটা ব্যবহার করব। অন্য একটা জায়গায় যদি ধরেন স্কয়ার এরিয়া, চতুর্ভুজের ক্ষেত্রে স্কয়ার এরিয়া নামে একটা ফাংশন ব্যবহার করব, সেখানে চতুর্ভুজের সব ইনফরমেশন দিয়ে স্কয়ার এরিয়া কল করব। এটা হচ্ছে নিয়ম। আমি যদি এইটা কোড করে দিই তাহলে আচ্ছা ফ্লোট এখানে দিলাম, ইম্পোর্ট ম্যাথ দিছি, তারপর এখানে কি বলতে হচ্ছে ট্রায়াঙ্গেল এরিয়া একটা ডিফারেন্সিয়েট করতে হবে, ডিএফ ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল এরিয়া এটা একটা ফাংশন। এখন এটার মধ্যে আমরা তিনটার মান বসাবো, ফ্লোট যে জিনিসটা দেখাইলাম এবিসি নামে। এটা হবে এ এন্টার ফার্স্ট, তারপর এটা হবে বি, এটা হবে সেকেন্ড, তারপর এটা হবে সি, এটা হবে থার্ড। এখন তিনটা আমি এন্টার করে দিলাম, ইনপুট হিসেবে নিলাম। এরপর এখন সূত্র ব্যবহার করব। সূত্রটা কি, ইফ এ প্লাস বি গ্রেটার দেন সি এন্ড এ বি প্লাস সি গ্রেটার দেন এ এন্ড এ প্লাস সি গ্রেটার দেন বি হয়, তাহলে এটা ইফ এ প্লাস বি, আচ্ছা এখানে হ্যাঁ গ্রেটার দেন সি এন্ড তারপর a plus b greater than c, b plus c greater than a, তারপর a plus c greater than b and a plus c greater than b হয়, এই দুটোটা হয়, তখন তখন কি করব, a plus b, b plus c, a plus c, এই তিনটা যদি সত্য মানে তখন কি হবে, আমরা এটা ইউজ করব s is equal to a plus b plus c divided by 2। আমরা s কোথায় পাইলাম,
আচ্ছা এস, ঠিক আছে বুঝছি। এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এরপর হবে কি, যেটা আমরা সূত্র ইউজ করব, এরিয়া মানে ত্রিভুজের ক্ষেত্রফল। এরিয়া ইকুয়াল টু ম্যাথ ডট SART 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 না সরি স্কয়ার রুট SQRT হবে স্কয়ার রুট। তারপর ওইগুলা লিখবো আমরা s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, এভাবে লিখবো s ইন্টু s মাইনাস a তারপর ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, এভাবে আমরা লিখবো। এরপর ওইটা প্রিন্ট করব। প্রিন্ট হচ্ছে এখানে না ইন্টুটা কি লিখছেন এটা স্টার্ট দিছেন নাকি ইন্টু? ট্রায়াঙ্গেল এরিয়া, আমি এখানে শুধু আচ্ছা এরিয়া দিই। স্টার্ট দিয়ে দিছেন ইন্টু? জি ইন্টু যে ডিজাইন গুণ চিহ্নটা ওটা কি স্টার্ট দিছেন যে? এই এটা কথা বলছেন? হ্যাঁ ইন্টু বললেন না, হ্যাঁ স্টার চিহ্ন, এটা হ্যাঁ স্টার চিহ্ন, এখানে কোন চিহ্নকে স্টার চিহ্ন হিসেবে ধরা হয়। আচ্ছা তারপর এখানে এরিয়া দিলাম, তার এখানে এরিয়া, যে এখানে যে কাজটা বললাম। এরপর যদি আমি যদি ইফ কন্ডিশন দিছি তাহলে এলস কন্ডিশন তো একটা থাকতে হবে। এলস কি, এলস দ্য ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল, মানে প্রিন্ট করে দেখাবে, প্রিন্ট ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল, এটা মেসেজ শো করবে। আচ্ছা তারপরে এখন আর কিছু নাই, এরপরে আমি শুধু ওই ফাংশনটা কল করব। ফাংশন কি, ফাংশন নাম হচ্ছে ট্রায়াঙ্গেল এরিয়া, কন্ট্রোল সি। যে কোনো জায়গায় আমি এটা যদি কল করি তাহলে শেষ। এটা যদি আমি কল না করি এটা রান হবেই না, টোটালি রান হবে না। এখন আমি যদি এটাকে ফাংশন কল বলে, যে ফাংশনটা আমি লিখছি এই ফাংশনের আন্ডারে যেসব কোড, আর যখন আমি যে কোনো জায়গায় এটা যখন লিখবো সেটাকে ফাংশন কল বলে, মানে আমি একে ডাকতেছি, মানে এখানে আমি ওকে ইউজ করতেছি। আচ্ছা এখন এটা যদি রান করি, সরি এক মিনিট, এখানে কি হলো, a প্লাস বি প্লাস সি কি, আচ্ছা কি বলে না, আচ্ছা হ্যাঁ এখন একটা জিনিস খেয়াল রাখবেন, এগুলা সব এক ধাঁচে থাকতে হবে, ঠিক আছে? এর আগে আমার ক্যালেন্ডার রান হয় না, খেয়াল করছেন? এর আগে রান হয় না, কারণ এগুলা এক ধাঁচে ছিল না। মানে একটু আগে আমার কোডটা কিরকম ছিল, আমার কোডটা এরকম ছিল না, মানে ইফ এটার সাথে এটা এক ধাঁচে আছে, এক লাইন আন্ডারে নাই তো। এখন এরকম না হলে কি করে জানেন, পাইথন বুঝতে পারে না আসলে কোনটা ফাংশন আন্ডারে কোনটা ফাংশন আন্ডারে না।
পাইথনকে এই জন্য বোঝার জন্য এরকম করতে হয়, মানে এগুলো সব এক ধাঁচে আনতে হয়। এখন এগুলো সব ফাংশনের আন্ডারে, ঠিক আছে? এটা কি চিহ্ন দিয়ে আনতে হবে? এটা কন্ট্রোল এটা দিয়ে? কিছুই না, এটা আমি যদি এখানে এরকম এখানে প্রত্যেকবার কোড করার সময় এন্টার বাটন টিপি, প্রত্যেকবার এরকম আসবে এটা। এন্টার? হ্যাঁ, এন্টার টিপলে আসবে। কোড করার সময় এটা এরকমই সেটিং হয়ে যাবে, ওইটা সমস্যা নাই। আর যদি আপনারা এমনি এটা এদিকে ছিল যে এদিকে আমি এদিকে কেমন আনছি, ওই একটা ট্যাব চিহ্ন আছে, মানে আপনাদের কিবোর্ডের কিউ অ্যালফাবেট যেটা আছে, কিউ অ্যালফাবেটের পাশে যে বাটনটা আছে, মানে বাম পাশে যে বাটনটা আছে সেটা হচ্ছে ট্যাব বাটন। সেটা ক্লিক করলে এভাবে হয়, একটু লম্বা একটা স্পেস নেয় আর কি। আচ্ছা, আমি এখন প্রথম বাহু মান নিলাম কত, 3, তারপরটা নিলাম 4, তারপরটা নিলাম 5, হবে নাকি জানি না, হয়েছে তো দেখি। হ্যাঁ, তাহলে 6। ক্ষেত্রফল কত আছে? 6। এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের পাইথন প্রোগ্রামিং কোড, এভাবে করতে হবে, বুঝছেন? কত সহজ? হ্যাঁ, এখন যে ইনপুট গুলো এটা পাবো, ওগুলো ক্ষেত্রফলটা কত বেরিয়েছে? ক্ষেত্রফল 6 আছে, 6, 3, 4, 5 দিছি, 6 আছে। ওকে স্যার, দেখুন একটা আউটপুট আসলে না, যে কোনো একটা আউটপুট আসলে হবে না, হিসাব ম্যাথমেটিক্যাল জিনিস সবসময় অ্যাকুরেট থাকতে হবে। এটা তো না হলে আচ্ছা, এখন আমি এটা ধরি তাহলে 7, 9, 6 এটা ধরি, যদি মিলে 7 আর এখানে 7, 9, 6 কত আসছে? 20.976 এই মিলে গেছে, 20.976, তার মানে হইছে। জি, এরপরে হচ্ছে বিলের পরিমাণের উপর নির্ভর করে বিভিন্ন রকম ডিসকাউন্ট। ইনপুট গুলো কোথায় দিচ্ছেন আপনি? ইম্পোর্ট? কোন ইম্পোর্ট? এখানে যত সংখ্যা আমি ইনপুট করব তত সংখ্যা এখানে ধরতে হবে, এ বি সি ধরে। এরপর ডি, 4টা হইলে চতুর্ভুজ হলে এখানে ডি হবে, আরেকটা ডি ইজ ইকুয়াল টু এত, এরকম। তারপর বিলের পরিমাণের উপর নির্ভর করে বিভিন্ন রকম ডিসকাউন্ট নির্ণয়। প্রশ্ন হচ্ছে যে জি, জন্য একটা এখন আমাদেরকে বুঝি না, একটু ক্লিয়ার করে বলবেন? ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য এই প্রোগ্রামটা এখন অ্যারেঞ্জ করলাম। হ্যাঁ, এক্ষেত্রে কি আমাদেরকে কি ওই যে শর্তটা এটা মুখস্থ করতে হবে? শর্ত, এখন আপনি ক্ষেত্রফল সূত্র জানেন না? ক্ষেত্রফল সূত্র সবাই জানে, ঠিক না? ক্ষেত্রফল সূত্র এখন আমরা তো এখন যদি মুখস্থ না থাকলে তো পারা যাবে না, প্রথম কথা হচ্ছে এটা, মুখস্থ রাখতে হবে কিছু জিনিস, ম্যাথমেটিক্যাল জিনিস আপনার মুখস্থ রাখতে হবে। রম্বসের ক্ষেত্রফল আসলে রম্বসের ক্ষেত্রফল সূত্র ব্যবহার করবেন আপনি, লজিক্যাল যেসব লজিক, এত কঠিন নাও আসতে পারে। একটু নেটওয়ার্ক প্রবলেমের কারণে কথাগুলো ডিস্টার্ব হয়ে আসতেছে। হ্যাঁ, পাবেন, এগুলো সবখানে পাওয়া যায়, সার্চ করলে পাবেন, আর কিছু না। আচ্ছা, এরপর এটা তো নর্মাল জিনিস, বিলের উপর নির্ভর করে বিভিন্ন রকম ডিসকাউন্ট নির্ণয়ের প্রোগ্রাম। এখানে অ্যালগরিদমটা কি, স্টার্ট ইনপুট অ্যামাউন্ট ইনপুট করব, চেক কন্ডিশন, এবার কন্ডিশন কি,
এমটি অ্যামাউন্টের পরিমাণ 0 থেকে বড় হয়, ইয়েস। তাহলে সূত্র হবে অ্যামাউন্টের পরিমাণ 0 থেকে বড়, তাহলে এরপর কি হবে, যদি অ্যামাউন্টের পরিমাণ 5000 এর সমান বা 5000 এর নিচে হয়, তাহলে আমাকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবে? আমাকে 10% ডিসকাউন্ট দিবে। এখন 10% ডিসকাউন্টের বিষয়টা এখানে কিভাবে দেখাইছে, 0.10, মানে অ্যামাউন্টকে আমি 10 দ্বারা 0.10 দ্বারা গুণ করব। তারপরে অন্যথায় এলসিফ, এলিফ বা এলসিফ বলে, অন্যথায় অ্যামাউন্টের পরিমাণ যদি 15000 বা এর নিচে হয়, 15000 সমান বা এর নিচে হয়, তাহলে আমাকে 15% ডিসকাউন্ট দিবে। আর না হয় 25000 এর সমান বা নিচে হলে 20% ডিসকাউন্ট দিবে। আর এর চেয়ে যদি এটাও না হয়, তার মানে আমার অ্যামাউন্ট 25000 এর উপরে, 25000 এর উপরে কোনো অ্যামাউন্ট হলেই আমাকে 50% ডিসকাউন্ট দিবে। এলস ব্যবহার করা হয় একটা শর্ত যদি না মানে, তখন এলস ব্যবহার করা হয়। তার মানে আমার একটা অ্যামাউন্ট আছে 26000, তাহলে এখানে এই তিনটা শর্তর বাইরে, তাহলে সেটা এলস এর মধ্যে পড়তেছে, তাহলে আমাকে 50% ডিসকাউন্ট দিবে। আর যদি আমি এমন কোনো অ্যামাউন্ট দিই, এগুলো একটাতেও পড়তেছে না, মানে উলট পালট একটা অ্যামাউন্ট দিলাম, তাহলে ইনভ্যালিড অ্যামাউন্ট, এটাও একটা দিতে হয়, এলস ইনভ্যালিড অ্যামাউন্ট। স্টেপ 4 এন্ড, এটা আর কিছু না, অনেক ইজি। একটু আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে তাহলে এটা কোড করে দেখাচ্ছি, ঠিক আছে? এখানে একটু সমস্যা আছে। ট্রায়াঙ্গেল এরিয়া, আচ্ছা এটা তো হয়েছে আপনাদের, এটা আমি কমেন্ট আকারে রাখলাম এখানে। এরপর আরেকটা নিয়ে কাজ করতেছি এখন, সেটা হচ্ছে যেহেতু আমার একটা অ্যামাউন্ট লাগবে এখানে, তাহলে আমি একটা ভেরিয়েবল নিলাম এমইটি, তারপর ইনপুট, এটা ইন্টিজার ভ্যালু হতে হবে, কারণ টাকার তো কোনো দশমিক মান থাকে না, তাহলে ইন্টিজার ভ্যালু হতে হবে। আর ইনপুট নিলাম, ইনপুট এন্টার দা এন্টার দ্য অ্যামাউন্ট দিলাম। আমরা ঠিক করে দেখতেছি না, আমার মোবাইল থেকে দেখতেছি। এরপর ক্যালকুলেশনের বিষয়টা, মানে শর্তের বিষয়টা, ইফ, তাহলে ইফ এমইটির মান যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হলে এখানে কি বলছে, এটা তো একটা বিষয়, 0 থেকে বড় হলে এরপর কন্ডিশন যাবে, দেখা যাচ্ছে আমাদের ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে। হ্যাঁ ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে না যে, বোঝা যাচ্ছে না যে কোনটা এটা ব্ল্যাক কলার কার দেখা যাচ্ছে না, লাইক করা এখন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। এটা ব্যাকগ্রাউন্ড ডার্ক, ব্যাকগ্রাউন্ড লাইট করতে গেলে তার ইয়া। আচ্ছা, এরপরে আমি আরো একটা ইফ কন্ডিশন দিব, আর একটা ইফ কন্ডিশন হচ্ছে এমইটি লেস দেন ইকুয়াল কত, 5000, মানে প্রথমে তো 0 থেকে বড় হতে হবে, এরপরে 5000 সমান 5000 নিচে এলে ডিসকাউন্ট দিতে হবে। স্যার কিছু দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না মানে কি, স্ক্রিন দেখা যাচ্ছে না?
হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি স্ক্রিন তো অন হ্যাঁ আছে দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি। বলবেন না আমি তো আবার বেরিয়ে গেছি আচ্ছা আমি এটা দিচ্ছি ভালো হয় ভালো। এখন দেখা যাচ্ছে হ্যাঁ এখন কি বলছে ডিসকাউন্ট DISC ডিসকাউন্ট নামে একটা ভেরিয়েবল নিব ডিসকাউন্ট সমান কত হবে অ্যামাউন্ট MAT অ্যামাউন্ট ইনটু 0.10 মানে 10%। তার মানে আমার অ্যামাউন্ট যদি 5,000 সমান বা এর কম হয় তাহলে আমাকে এত পার্সেন্ট ডিসকাউন্ট দিবে ঠিক আছে এটা একটা হলো এরপরে এলিফ MAT লেস দেন ইকুয়াল কত 15,000 15,000 বলছে না হ্যাঁ 15,000 সমান বা নিচে কম হলে একটা ইয়া দিছে এটাই তো হ্যাঁ 15,000 সমান বা কম হলে তখন ডিসকাউন্ট দিবে MAT ইন্টু 0.15 15%। এরপর আবার রিলিফ MAT লেস দেন ইকুয়াল 25,000 কম বা সমান হলে তখন কি হবে ডিসকাউন্ট ইকুয়াল MAT ইন্টু 0.25 ছিল না 0.20 ছিল 0.20 এটা হচ্ছে এই তিনটা শর্ত যদি মানে এর এর বাইরে যদি না মানে তখন এলস কি প্রিন্ট করবে এলস হবে ডিসকাউন্ট ইকুয়াল MAT গুণ 50% 0.50 এত গুণ করবে মানে এত পার্সেন্ট ডিসকাউন্ট দিবে এগুলো হচ্ছে সত্য এরপরে আমি যদি এরপর একটা আছে প্রিন্ট ডিস্ক প্রিন্ট ডিসকাউন্ট DISC হ্যাঁ প্রিন্ট এলস আরেকটা জিনিস আমরা প্রিন্ট করাতে পারি সেটা হচ্ছে কি প্রিন্ট ইনভ্যালিড অ্যামাউন্ট এটা হচ্ছে এতটুকু তাহলে কি হলো MAT সবকিছু ঠিক আছে সবকিছু আশা করি ঠিক আছে আমি যদি এখন রান করি আমি অ্যামাউন্ট কত দিব প্রথমে আমি 2,000 দিই 2,000 দিলে বুঝিনি আমি রান করার জন্য এই অ্যালগরিদমটা রান করার জন্য হ্যাঁ খুব কম হিট করতে হয় কোথায় টিপতে হয় হ্যাঁ এখানে রান বাটন একটা আছে দেখছেন এখানে ক্লিক করলাম তারপর এখানে আমি 2,000 দিলাম এন্টার দিলাম তাহলে কত আছে 200 তার মানে আমি যদি 2,000 এর বাজার করি তাহলে আমাকে 10% ডিসকাউন্টে 200 টাকা কাটবে আবার যদি আমি রান করি এবার এটা যদি 5,000 নিজে ছিল এবার আমি দিলাম 7,000
7000 দিলাম, তাহলে 1050। কেন? এটা হচ্ছে 15000-এর নিচে ছিল, এই কারণে। আমি যদি আবার রান করি, এবার দিলাম 20 না 21000 দিলাম, তাহলে কত আসতেছে? 4200 আসতেছে, কারণ এটা 15%, এটা 20% ডিসকাউন্ট 25000-এর নিচে। এরপরে আমি যতই দিই, আমি যদি 32000 দিই, যে এটাও কিন্তু 25000-এর বেশি, তাহলে আমাকে এত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে, কারণ এটা 50% ডিসকাউন্ট দিচ্ছে এই 16000-এর কারণে। 50% ডিসকাউন্ট। এটাই হচ্ছে এটার কোড। আশা করি সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, এখন প্রথম দিকে ক্লাস মিস করছেন যে বুঝি না, আপনি কি বলছেন? আজকে জয়েন করতে আমি একটু লেট করছি, স্টার্টটা কিভাবে করতে হয় এটা একটু জানা যাচ্ছে। কোনটা করতে হয়? স্টার্ট একটা অ্যালগরিদম শুরু করার জন্য স্টার্ট করতে হয় স্যার প্রথমে। না, স্টার্ট না, স্টার্টই তো অ্যালগরিদমে, কোডের মধ্যে কোনো স্টার্ট জিনিস নাই। অ্যালগরিদমে স্টার্ট আছে, মানে স্টার্ট এন্ড জিনিসটা আছে, কিন্তু কোডের মধ্যে কোনো স্টার্ট নাই। স্টেপ আপনাদেরকে আমি এগুলো তো অ্যালগরিদম এবং বুঝছেন, এটাকে অ্যালগরিদম বলতেছে, এটাকে ফ্লো চার্ট বলতেছে। রাইট টাইমে আসতে হবে আপনাকে বোঝার জন্য, বুঝছেন? এখন প্রায় শেষের দিকে আসছি। এখন দেখেন, এগুলো হচ্ছে কোড, পাইথন কোড, এগুলো স্টার্ট এন্ড কিছু নাই, আর কিছু না। এরপরে আর কোডটা সেম, এটাও একজন শিক্ষার্থী এক বিষয় নাম্বার ইনপুট নিয়ে গ্রেড ও পয়েন্ট নির্ণয়ের প্রোগ্রাম। ওই যে আগে যেগুলো করছি পুরো সেম টাইপের কোড এগুলা। এটা অ্যালগরিদম, এটা হচ্ছে ফ্লোচার্ট, আর এটা হচ্ছে কোড। আপনাদেরকে আমি বলবো আপনারা প্র্যাকটিস করিয়েন এগুলা, যেহেতু আমি ফার্স্ট ক্লাসে আপনাদেরকে বলেছি পাইথন কিভাবে ইনস্টল করতে হয়, পাইচান কিভাবে ইনস্টল করতে হয়, এগুলো করবেন। এরপর কোড করা শুরু করবেন। কোড করে এগুলা, যেহেতু আমি এগুলা এরকম টাইপের কোড অলরেডি আপনাদেরকে দেখাই দিছি, আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে বুঝবেন না এবং পারবেনও না। ঠিক আছে? বুঝতে পারছি স্যার। স্যার ওখানে স্টেপ 1 টা যে স্টার্ট লেখা আছে, ওই বিষয়টা একটু জানতে চাচ্ছি। স্টার্ট জিনিসটা এটা লজিকের একটা বিষয়, বুঝছেন? আমরা কোনো কিছু শুরু করার সময় স্টার্ট বলি না, ওইটা একটা স্টার্ট লিখলাম, এই স্টেপ 1 স্টার্ট লিখলাম। অ্যালগরিদম এবং ফ্লো চার্টে এটা থাকেই, এটা কোনো বিষয় না। কোনো জিনিসের শুরু থাকে, আবার জিনিসের শেষও থাকে, ঠিক আছে? এই জন্য স্টার্ট এবং এন্ড বুঝছে, এর মাঝখানে কাজগুলাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট বিষয়। বুঝতে পারছি, ঠিক আছে? আজকে তাহলে এতটুকুই। আপনারা ভালো করে কোড করবেন। যেসব বিষয় পড়াইছি, ব্রাঞ্চিং স্টেটমেন্ট বলেন, তারপর যেসব ম্যাথমেটিক্যাল প্রোগ্রাম দেখাইছি ওগুলা দেখবেন, আশা করি সবাই বুঝবেন। আজকে তাহলে এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।